নমস্কার। আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ ক্লাস 12-এর আদরিণী গল্পের দ্বিতীয় পর্ব আমি বোঝাবো। প্রথম পর্বে তোমরা দেখেছো জয়রাম মোক্তার মহাশয় জেদের বশে একটি হাতি কিনে বসেছেন। হাতিটির মূল্য 2000 টাকা। অনেকটা জেদ, অনেকটা মান সম্মান রক্ষা করতে হাতিটি উনি কিনে বসলেন এবং যথাযথ যোগ্য জবাব দিতে চেয়েছিলেন রাজামশাইকে, যার কাছে হাতি চেয়ে উনি হাতি পাননি। সেই যোগ্য জবাব দেওয়ার উদ্দেশ্যেই উনি হাতি কিনে রাজামশাইয়ের সাথে হাতি নিয়ে দেখা করে আসলেন এবং সেই রাত্রে ওনার সুনিদ্রা হলো। তার পরের অংশ আমরা দেখব যে প্রভাত কুমার তার আদরিণী গল্পে বাকি আর কি বলেছেন বা আদরিণীর সাথে মোক্তার মশাইয়ের সম্পর্ক কিভাবে ধীরে ধীরে গড়ে উঠেছে। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। রাজামশাইয়ের সাথে দেখা করে আসার পর 5 বছর অতিক্রম হয়ে গেছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। কী কী প্রশ্ন এই অংশটুকু থেকে হতে পারে? জেলাকোর্ট কাদের দ্বারা ভরে গিয়েছে? মোক্তার মহাশয়ের আয় কমে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? মোক্তার মহাশয়ের পুত্র সংখ্যা কয়টি? বড় 2টি পুত্র কি করে? ছোট পুত্রটি বা কী করে? একটু ভালো করে দেখে নিও। মোক্তার মহাশয়ের আয় কমলেও দায় দায়িত্ব পূর্বাপর বাড়তেই থাকছে। ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই। কি ব্যবসা? আইন ব্যবসা। বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলাঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া। সামলা কি জিনিস? মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন, সেকালে মোক্তারগণ সামলা ব্যবহার করতেন। এও এক ধরনেরই পাগড়ি, একটু অন্য পদ্ধতিতে পরা। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে। তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? মুখোপাধ্যায় মহাশয় ইংরেজিতে অত সরগর নয়, তাই যখন দ্রুততার সাথে ইংরেজি বলা হয় আগে তার অর্থ ওনাকে অনুধাবন করতে হয়, তারপরে তো উনি জবাব দেবেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়, অর্থাৎ বুঝতে বুঝতে সময় চলে যায়। যে সময়টা উনি উত্তর দেবে বলে ঠিক করেছিলেন সেই সময় আবার অন্য প্রশ্ন উত্থাপিত হয়ে যায়। নিষ্ফল রসে তিনি ভুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপে শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল। আস্তে আস্তে মুখুজ্জে মশাইয়ের বয়স 60 বৎসরের কাছাকাছি হয়ে গিয়েছে। চিরকালে কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরি নাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজি কালি করিয়া আরও 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। দায়রা আদালতের একটি পার্ট বা অংশ। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। যিনি খুন করেছেন, যিনি আসামি, তিনি
কাকে উকিল হিসেবে নির্বাচন করলেন? জয়রাম মোক্তারকে। একজন নূতন ইংরেজ জাজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। 3 দিন ধরে টানা মোকদ্দমা চলল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জয় হল জয়রামের মক্কেলের। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজেও কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এ উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহে, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। তাবেদার মানে আপনার হ্যাঁতে হ্যাঁ মেলানো ব্যক্তি। আগেকার দিনে রাজা মহারাজাদের পাশে ওদের তাবেদারি করার জন্য প্রচুর লোক থাকতো, অর্থাৎ তোষামত করা, সন্তুষ্ট করার জন্য কিছু কথা বলে যারা আর কি। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন। মোক্তার মহাশয় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দিলেন, তিনি যেন জজ সাহেব যেন হাইকোর্টের জজ হতে পারেন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। ওই দিনটি ছিল মোক্তার মহাশয়ের কাছারির শেষ দিন। ব্যবসায় ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগলো। কায়ক্লেশে মানে খুব কষ্টসৃষ্টে, রোজগার তো আরও কমে গেল, খুব কষ্টে ওনার সংসার চলতে লাগলো। ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। হাতির পেছনে মাসে কত খরচ হতো তখন? 30 থেকে 40 টাকা। তাই মোক্তার মহাশয়ের বাড়িতে যারা আসতো তারা ওনাকে উপদেশ দিত যে হাতিটা বিক্রি করলেও তো আপনার 30-40 টাকা বেঁচে যাবে প্রতি মাসে। কিন্তু মুখুজ্জে মশাই উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। উনি তো আদরিণীকে নিজের সন্তান, নিজের নাতি নাতনিদের থেকে আলাদা করে দেখেননি। যদি অভাবের তাড়নায় নাতি নাতনিদের সন্তানদের বিক্রি না করা হয়, তাহলে একটা অবলা প্রাণীকে কি জন্য বিক্রি করবেন? এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিৎ অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মুসাবিদা মানে লিখলেন, তৈরি করলেন। এবার হাতি ভাড়ার বিজ্ঞাপন, হস্তি ভাড়ার বিজ্ঞাপন, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা, আর মাহুতের খোরাকি 0-4 ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। একুনে মানে টোটাল সব মিলে খরচ হবে 4 টাকা।
শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার চৌধুরী পাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। পীড়িত মানে অসুস্থ। জ্যেষ্ঠ পুত্র বড় নাতিটি অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধপথ্যাদির খরচ প্রতিদিন 5 থেকে 7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পর বালকটি কথাঞ্চিত আরোগ্য লাভ করিল। বড় বধূ, মেজ বধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্নসংস্থান করিতে হইবে। অর্থাৎ মুখুজ্জে মশাইয়ের খরচ দিনে দিনে বাড়তে থাকছে। সংসারে আরও 2টো প্রাণীর আগমন ঘটবে। বড় নাতি অসুস্থ হয়, বিস্তর খরচ হয়ে গিয়েছে। অথচ হাতি ভাড়া দেওয়ার যে সিদ্ধান্ত উনি নিয়েছিলেন তাতে যে খুব বেশি রোজগার হয়েছিল এমনও না, মাসে 15 থেকে 20 টাকা করে রোজগার হচ্ছিল। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী মানে নাতনি, বড় নাতনি কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘরবর মনের মতন হয় না। যদি ঘরবর মনের মতো হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারেই নির্লিপ্ত। সে নেশা ভাঙ করিয়া, তাস পাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়ারি ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। অবশ্যই কিন্তু মনে রেখো পাত্র কোথায় কি পড়ছে। খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500। 2500 টাকা হইলে বিবাহটি হয়। অর্থাৎ বর্পণ বাবদ তারা 2000 টাকা চেয়েছে, ঘর খরচা বাবদ লাগবে আরও 500। সর্বমোট 2500 টাকা হলে কল্যাণীর বিবাহ সম্পন্ন হয়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনিরা রহিয়াছে। তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। টাকার জোগাড় কোথা থেকে করবেন এই চিন্তা করতে করতে তার শরীর ভাঙতে শুরু করল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। খারাপ সময়ের ওপর আবার এক দুঃসংবাদ, ছোট পুত্রটি যে পড়াশোনা করছিল সেও ফেল করেছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কী করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। উপায়ান্তর আর ওনার জন্য কোনো খোলা থাকলো না। হাতিটিকে বিক্রি একমাত্র পথ। বন্ধুরাও সেই উপদেশ দিচ্ছেন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। কোথায় মেলা হয়? অবশ্যই আন্ডারলাইন করো। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রয়ার্থে আসে। পশু পাখির মেলা, বিভিন্ন পশু নিয়ে সবাই বিক্রি করতে আসে। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচর খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? তো হাতিকে হাতির মতো দেখেনি জয়রাম মুখোপাধ্যায়, তিনি তো সন্তানের মতো দেখেছেন। তাই হাতি বিক্রির কথায় তার 2 চোখ দিয়ে জল বেরিয়ে আসে। বন্ধুরা বুঝাইলেন, আপনি বললেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও মেলায় পাঠিয়ে দাও,
একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 2-500 টাকা কমও হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির এই সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। মেলায় তাহলে আদরিণীকে কারা নিয়ে গিয়েছিল? তার মধ্যম পুত্র আর মাহুত। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন, মানে উঠলেন, বিছানা ছেড়ে উঠলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া, খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। শেষে তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন, মানে তাকে যে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে সেই কথা তার মুখ দিয়ে বেরোলোই না, বরঞ্চ কি বেরিয়ে আসলো যে যাও মেলা দেখে এসো। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধেবেলা মশ মশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না, যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়েছে, বোধহয় একদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন, আদর, যাও মা, মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথাকে নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সেই সব রসুলগঞ্জে গিয়া জমে। সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। এবার কোন মেলায় তাকে নিয়ে যাওয়া হবে? রসুলগঞ্জের মেলায়। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই, আদর যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন। বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগিলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শ্মশ্রুনয়নে আপন মনে বলিতে লাগিলেন। শ্মশ্রুনয়নে মানে বৃদ্ধ মানুষটিরও চোখ দিয়ে, মানে জয়রাম মুখোপাধ্যায়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো এ কথা শোনার পর। যাবার সময় আমি তার সঙ্গে দেখাও করলাম না। সে কি তোকে অনাদার করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো।
তুই মনে কোনো অভিমান করিস নে মা। পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যমপুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্লবিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরোবো। আদরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বন্ধুরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধ মাত্র পান করাইতে সমর্থ হইলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠপুত্র সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাসকে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্তই শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভেতরে পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চল নিষ্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর সব দেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। এতটাই মনের টান ছিল আদরিণীর ওপর। আদরিণীর চলে যাওয়াকে জয়রাম মুখোপাধ্যায় মন থেকে মানতে পারেননি, ভেঙে পড়েছিলেন। তাই তারও আয়ু 2 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এতটাই মন থেকে তিনি আদরিণীকে জায়গা দিয়েছিলেন। গল্পটা যদি তোমাদের বুঝে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।